ফেনীর কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলো, ডুবছে নতুন নতুন এলাকা, বাঁধ ভেঙে প্লাবিত একের পর এক জনপদ। আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। 4 দিন ধরে তো আমরা পানি বন্দি, যাদের আমরা পানি হালকা একটু কমছে বাড়ি থেকে, যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে, আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। আবারও পাতানো নির্বাচনের দিকে হাঁটছে এসে মন্তব্য হাসনাত আব্দুল্লাহর, সংস্কার বিচার নিশ্চিতের তাগিদ নাহিদ ইসলামের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস, প্রাইভেট কারের ও অটোরিকশার সংঘর্ষ, আহত 12, একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং সারা দেশে বেড়েছে নিত্যপণ্যের দাম, সরবরাহ সংকট, উৎপাদন খরচ বাড়ার অজুহাত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির উন্নতি হলো, অবনতি হচ্ছে সদর ও ছাগলনাইয়া উপজেলার। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী রয়েছেন শতাধিক গ্রামে লক্ষাধিক মানুষ। চলাচলে ভোগান্তির পাশাপাশি জীবিকায়ও টান পড়েছে অনেকের। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। ঝুঁকিপূর্ণদের উদ্ধার, ত্রাণ সহ নানা কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতিতে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। এখনো লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি ভাঙা স্থানে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিতে তলিয়ে আছে মানুষের বসতবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এতে যাতায়াত, জীবিকা ও রান্নাবান্না করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। আমার মেয়ে বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে, মশা মাছি বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতেছি। আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। দুর্গত এলাকায় আটকে পড়া পানিবন্দীদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় সম্মিলিতভাবে কাজ করছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আমরা গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি, আমি আজকে ফুলগাজীতে আছি। সো আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। 4 দিন ধরে তো আমরা পানি বন্দি, যাদের আমরা পানি হালকা একটু কমছে বাড়ি থেকে, যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে, আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করা স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন। পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয় প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে। এই জন্য যে উপরের উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। পানি নেমে যাওয়ার সাথে সাথে বাঁধ মেরামতের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা সব সার্বক্ষণিক অবজারভেশন করতেছি এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা করব। গত 7 জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থান ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে জেলা ফেনীর বাসিন্দাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও মৌসুমী বৃষ্টিপাত। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বাঁধ ভেঙে প্লাবিত হয় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সহ আশেপাশের বিস্তৃত নিম্নাঞ্চল। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পেলেও বিগত সরকারের আমলে আলোর মুখ দেখেনি এসব প্রকল্প। নিজেদের ভাগ্য ফেরাতে ত্রাণ সহায়তা নয়, বরং স্থায়ী সমাধান চান তারা। ফেনী থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আমার স্বামীও নাই, কেউ নাই। 50 ঊর্ধ্ব হোসনে বেগমের বসবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে। স্বামীহারা অসহায় এই বৃদ্ধার একমাত্র সম্বল 2 ছেলে ও বসতবাড়ি, যা চলমান বন্যায় বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দিন শেষে মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে দিশেহারা পুরো পরিবার। এই রাস্তার সমস্যা, নদীর সমস্যা, গরিবের ঘরগুলা বানছি, গরিব মানুষ। ফসল হইতাম তো বালা জায়গা লইয়ে করতাম। মুহুরী নদীর বাঁধ ভেঙে বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন হয়ে গেছে দুপারের যোগাযোগ। যতদূর চোখ যায় উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে আশপাশের বসতভিটা, ফসলি জমি ও মাছের ঘের। মুহূর্তেই সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি এসব প্রকল্প। এখানে মরি নদী কয়েক দফা ভাঙছে, এই যে দেখছেন যে এই কর্নার হইতে এই কর্নারে জানতেন অনেকবার ভাঙে গিয়েছে, কোনো সংস্কার এরকম হয় নাই। চতুর্থ দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী জেলার লক্ষাধিক মানুষ। বন্যার পানিতে নিজেদের অসহায়ত্বের কথা জানান ভুক্তভোগীরা। নষ্ট হয়েছে, আমরা ঘরে দেখেন ঘরে কিছু আছে কিনা। সকাল থেকে ফেনী জেলায় নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ফেনী। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও তোফায়েল আহমেদ নিলয়। শুরুতে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ফেনীতে বন্যায় মানবিক বিপর্যয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ডানা, এই মুহূর্তে আমি রয়েছি ছাগলনাইয়া উপজেলায় এবং ছাগলনাইয়া উপজেলার যে বাজারটি রয়েছে অর্থাৎ মূল যে পৌরসভা, আর তারপরে আমরা বন্যার কোনো লক্ষণ আমরা বা উপস্থিতি আমরা দেখতে পাইনি। সেখানে কোনো পানিও কিন্তু নেই। তবে আমরা পৌরসভার ঠিক আগে যে সড়কটি রয়েছে, যেটি ফেনী সদরের সাথে যুক্ত হয়, সেই সড়কে আছে এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে ফসলি জমি রয়েছে এগুলো পুরোটাই কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং গতকালকে পানি কিন্তু আরও বেশি ছিল। আজকে সারাদিন যেহেতু বৃষ্টিপাত হয়নি বা সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল ফেনীতে, যার কারণে পানি কিন্তু কিছুটা কমেছে। আগে যেখানে এই সড়কগুলো যেখানে পুরোটাই তলিয়েছিল সেখানে পানি উচ্চতা কমায় বা পানি কমে যাওয়ায় কিন্তু আজকে থেকে স্বাভাবিকভাবে সব যানবাহন এখানে চলাচল করতে পারছে। গতকাল কিন্তু ছাগলনাইয়া বা পশুরাম থেকে ফুলগাজী সব জায়গায় কিন্তু যানবাহন আসলে যেতে পারেনি পানির কারণে এবং সেখানে প্রচণ্ড স্রোতও ছিল পানির। তো এখন আসলে পানি কিছুটা কমে যাওয়ায় এখানকার স্থানীয় লোকজন যারা আছে তারা দেখতে পাচ্ছে মাছ ধরতে বেরিয়েছে। নানা শ্রেণী পেশার মানুষ এবং যুবকরা তারা এখানে যোগ দিয়েছে, মাছ ধরার কাজ তারা করছে। যেহেতু তাদের স্কুল কলেজ ফেনীর যেগুলো রয়েছে সবকিছুই বন্ধ এই বন্যার কারণে, তাদের যে অবসর সময়টুকু তারা এখানে মাছ ধরে কাটাচ্ছে। তবে এখনো কিন্তু যে বন্যার যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে কমেনি, অর্থাৎ এখনো লক্ষাধিকের বেশি পরিবার পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানিবন্দী অবস্থায় রয়েছে। তো প্রশাসন আসলে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছে তাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় সেটা করার জন্য। তো আমাদের আরেকজন সহকর্মী এই মুহূর্তে ফুলগাজী এলাকায় রয়েছে, তোফায়েল আহমেদ নিলয়, তার কাছে যেতে চাই। নিলয়, সেখানকার কি পরিস্থিতি সর্বশেষ আমাদের জানাবেন। সাপওয়ান, ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন ছাগলনাইয়া উপজেলার বন্যার তথ্য। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায়। আমরা সকাল থেকে এই উপজেলা বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি যে এখনো বিভিন্ন নিম্ন অঞ্চলগুলোতে বন্যার পানি রয়েছে। এছাড়া মানুষের বাড়িঘর থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে আমরা দেখেছিলাম যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে ফুটে উঠছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু গত 2024 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার পানিও কিন্তু এই ভাঙন দিয়ে প্রবাহিত হয়েছিল। ঠিক এই 2025 সালের বন্যার পানিও কিন্তু এই ভাঙন দিয়ে প্রবাহিত হয়েছে বলে এখানকার স্থানীয়রা বলছে। তবে এই সব সড়কগুলো এবং কি মানুষের ঘরবাড়িগুলো বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি এবং কি তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু খুব চরম আকার ধারণ করছে। তাদের চলাফেরা যাতায়াতে কিন্তু চরম ধরনের কষ্টের ভোগান্তি পোহাতে হয় বলে আমরা শুনেছি। তবে এখানকার যারা ভুক্তভোগীরা রয়েছে, একজন ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছি বন্যা হলে আপনাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এখন কি অবস্থায় আপনারা আছেন? এখন বর্তমানে ভাইয়া পানি আমাদের এখানে কমতে শুরু হয়েছে, তবে মানে চলাচলের রাস্তা একদমই ভাঙাচোরা, কোনো প্রকারে মানে হাঁটা যাওয়া যাচ্ছে না, গাড়ি যাইতে পারতেছে না। তারপর বাড়িতে এখনো পানি, আমাদের বাড়িতে এখনো পানি নামতেছে আস্তে আস্তে আর কি। সার্বিক কি পরিস্থিতি দেখছেন এখন? পরিস্থিতি এখন পানি নামলে তারপরে দিয়ে কাঁচরা মাছরা এগুলি সব পরিষ্কার করো, এই বাড়ির মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি। এগুলি
দর্শক শুনছিলাম একজন ভুক্তভোগী, তিনি জানাচ্ছিলেন যে এখানকার যে চিত্র সেই বিষয়ে তিনি কথা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে বলছেন যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় প্রায় 1500 হেক্টর জমির ক্ষতি হয়েছে বলে তিনি, সবজি এবং যে বীজতলা রয়েছে আমনের বীজতলা সেটি ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে আমরা এখানকার যে মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছিলেন যে এই 4 উপজেলায় ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া এই 4 উপজেলায় ইতিমধ্যে প্রায় 1000-এরও বেশি অধিক পুকুরের মাছ ভেসে গেছে। তবে এসব যে প্রাথমিকভাবে তারা এই তথ্যগুলো দিয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যদিও পরিপূর্ণ যে হিসাব, ক্ষয়ক্ষতির হিসাব সেটি এখনো বলা যাচ্ছে না। তবে আমরা দেখেছি যে পুরো উপজেলা জুড়ে গ্রামীণ সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে যশোর জুলাই পথসভায় এইসব কথা বলেন তিনি। এর আগে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুলের অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায় বলেও অভিযোগ করেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দেশ গড়তে জুলাই পদযাত্রা এই স্লোগানে শুক্রবার দুপুরে যশোরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোনো রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। নারী পুরুষ সবার অধিকার নিশ্চিতে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন আমরা দেখলাম তারা তো সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায়। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এ সময় মতবিনিময় সভায় অংশ নেয়া আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণাপত্র, আহতদের স্বীকৃতি, জুলাই সনদ, পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুরের নালিতাবাড়ির গারো পাহাড়ের পানিহাটা সীমান্ত দিয়ে 10 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। সকালে শিশু, নারী সহ মোট 10 জনকে পুশিন করে বিএসএফ ব্যাটালিয়ন, বিএসএফ এর বাবুরাম মিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে বিজিবি তাদের পানিহাটা এলাকা থেকে আটক করে। আটককৃত 2 পুরুষ, 4 নারী ও 4 শিশু সবাই একই পরিবারের এবং তারা সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। গত 2 বছর আগে তারা কাজের সন্ধানে অবৈধভাবে বিভিন্নর্বর সীমান্ত এলাকা থেকে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিল। 3 দিন আগে বিমানযোগে নয়াদিল্লি থেকে গুয়াহাটিতে নিয়ে আসা হয় তাদের। সুনামগঞ্জে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ওষুধ আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। ভ্যানে থাকা ভারতীয় পণ্যের মধ্যে ছিল 18,977 পিস কসমেটিক্স এবং 14,872 পিস পোষা প্রাণীর ওষুধ।
বিজিবি জানায় মোট জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় 1,62,70,053 টাকা। ধরনের জিনিস কিন্তু এই প্রথম সুনামগঞ্জে যে এনিম্যালের যে অন্যান্য এক্সেসরিজ দ্রব্য সামগ্রী। তো আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং নিয়মিত টহল কার্যক্রম এবং আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা এই টহল কার্যক্রম অব্যাহতের মাধ্যমে আমরা এই জিনিসপত্র ধরতে সমর্থ হচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরের কর্ণফুলী ইপিজেড এলাকায় জয়েন্ট অ্যাক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেছেন, ইপিজেড ফায়ার স্টেশনে 2টি ইউনিট সহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মাও এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানার সামনে 5টি গাড়ির সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে খানবাড়ি চৌরাস্তায় এক দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি গাড়ি ব্রেক করলে অপর একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় পরপর আরো তিনটিতে একের উপর ধাক্কা দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে 12 জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে দৌলতপুর থানা পশ্চিম মহেশ্বর বাসার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনে মোটরসাইকেলে করে 3 জন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। মাহবুব তার নিজের বাড়ির সামনে বেলা 12:30-1টার দিকে তার নিজের কাঠটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা টেবাকারা তারা প্রথমে মোটরসাইকেল হেলমেট পরে এসে 2-3টে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও নাটোরের বাজারগুলোতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ভোগান্তিতে ক্রেতারা। পাইকারি বাজারের সরবরাহ সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিক্রেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। কয়েকদিনের টানা বর্ষণের কারণে চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে সবজি, মুরগি ও মাছের দাম। এছাড়া গত সপ্তাহে বাড়তি থাকা চালের দামে কোনো পরিবর্তন আসেনি। দেশি এবং সামুদ্রিক মাছের দাম তেমন না বাড়লেও কিছু মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ময়মনসিংহের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। ইদানিং 4-5 দিন ধরে বৃষ্টি, টানা বৃষ্টি, আবার রৌদ্র উঠছে, মাল নষ্ট হয়ে যেতেছে। নাটোরের বাজারগুলোতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আগের দামে স্থিতাবস্থায় গরু ও খাসির মাংসের দাম। ক্রেতারা বলছেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এই মূল্য বৃদ্ধিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আর বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয়, পাইকারি বাজারের সরবরাহ সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দামের তারতম্য হচ্ছে। গত সপ্তাহে একটু বেশি ছিল, এই সপ্তাহে আরো বেশি হয়ে গেছে। কেন আমরা দিন আনি দিন খাই, আমাদের সবসময় কমাতে দিলে আমাদের পক্ষে একটু ভালো হয়। কাঁচামরিচের দাম গত সপ্তাহ থেকে মানে ডবল, 240 টাকা কেজি প্রায়। আমাদের সাধারণ মানুষের যারা দিন মজুর বা মানে দিন ইনকাম, তাদের জন্য কাঁচা বাজার সবজি কিনা খুব কষ্ট হয়ে যাচ্ছে। নিত্যপণ্যের দাম। কুষ্টিয়ায় গাছে ঝুলিয়ে রফিকুল ইসলাম নামে এক অটো চালককে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মোল্লাতে ঘড়িয়া এলাকার হোমিও কলেজের পাশে গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ করেন। এতে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, অটো ছিনতাইয়ের জন্য রফিকুলকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। এভাবেই কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মোল্লাতে ঘড়িয়া এলাকায় গাছে ঝুলছিল অটোরিকশা চালক রফিকুল ইসলামের নিথর মরদেহটি।
বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রফিকুল। এরপর আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকালে খবর মেলে রফিকুলের মরদেহ ঝুলছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে গাছের ডালে। পরিবারের দাবি, রফিকুলের সঙ্গে কারো বিরোধ ছিল না। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমার বন্ধু বলতে তোর আব্বা এখানে ঝুলিয়ে আছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার বাবার সাথে কোনো শত্রুতা ছিল না কারণ। এটা অটো চিন্তা ছাড়া আর কিচ্ছু না। এটা অটো চিন্তা এরকম বহরা এরকম হচ্ছে, প্রশাসন টাকা খায় এরকম সব কেস সব দাবা দিচ্ছে এরকম সব। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও অটো চালকরা মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ করেন। তাদের দাবি, পুলিশের গাফিলতির কারণে প্রতিনিয়তই ঘটছে ছিনতাই ও হত্যার ঘটনা। আমাদের কোনো নিরাপত্তাই নাই রোডে। এর আগে একটা মূল্য বাইপাস আর কোনো বিচার হয়নি গো কোরবানি হাউজিং এ। আমরা নিরাপত্তা বহুত বার চেয়েছি, বহুত আন্দোলন করেছি, ডিসি সাহেবের কাছে বন্ধ গেছি, আমাদের বিষয়ে কোনো উদ্যোগ নেই নাই। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। মেইন রোডের পাশে একটা গাছের সাথে ঝুলন্ত একটা লাশ উদ্ধার করেছি। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি লাশটা আছে রফিকুল ইসলাম, উনি পেশায় অটো চালক। তো আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা প্রাথমিক তদন্ত দেখি, পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। নিহত রফিকুল ইসলাম কালীশঙ্করপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে চলছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই আয়োজনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় কারা কারা অংশ নিচ্ছেন জানাবেন। জি, এই যে দেখছিলেন যে আসলে জামালপুরের দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, এবং আজকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আমরা যেটি দেখেছি যে আসলে সকাল থেকেই এই বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এসেছে। যদি আপনাদের একটু আমি দেখাই তাহলে দেখবেন যে এই যে ঘোড়া খেলা দেখার জন্য এই শুধুমাত্র জামালপুর নয়, জামালপুরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এসেছে। এবং আমরা একটু বলে রাখি যে এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় যারা ঘোড়দৌড় অংশগ্রহণ করে থাকে প্রতিযোগিতায়, তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে এসেছে। এবং আজকের এই আয়োজনটি এক কথায় বলতে গেলে যে আসলে জামালপুরের বিশেষ করে এই দেওয়ানগঞ্জের যে ডাংধরা ইউনিয়নে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে দর্শকের কিন্তু আমরা সমাগম দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাইবো এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে। এই যে আপনারা এই যে আয়োজন করেছেন, মূলত এই আয়োজনগুলো আপনারা এই বছরই প্রথম, এবং এটা পরবর্তীতে চালিয়ে যাবেন কিনা, আসলে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? যেহেতু অনেক ঐতিহ্যবাহিত একটা ঘোড়াদৌড় খেলা, এর আগে এটা প্রচলন ছিল না, বিনেশ হওয়ার পথে চলে গিয়েছিল। যেহেতু আমরা উদ্যোগ নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিলে আমরা আজ এই ঘোড়া খেলার উদ্যোগ পরিবেশন করছি। আমরা প্রতি বছরই এইভাবে নিয়মিত ঘোড়া খেলা চালিয়ে যাব। এই যে আসলে শুনছিলেন, আমরা একটু কথা বলবো আগত দর্শক যারা রয়েছে, এই যে আপনারা বিভিন্ন স্থান থেকে এসেছেন, আসলে কেমন লাগছে ঘোড়া খেলা? আসলে আমি কিন্তু কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা থেকে আসছি। আসলে ঘোড়া খেলায় কিন্তু আজকে যে কানায় কানায় মানুষের যে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন শুধু নারী পুরুষ নয়, এখান থেকে কিন্তু রৌমারী, রাজীবপুর তথা জামালপুর, শেরপুর বিভিন্ন এলাকায় থেকে কিন্তু এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আসছে। আমরা এই খেলার কমিটিকে আমরা কিন্তু বারবার বলবো, সেটি হলো যে আগামী বছর না প্রতি কিছুদিন পর পর যেন আমাদের এই খেলাটা যেন সুন্দরভাবে আমাদের উপভোগ করতে দেয়, এই আমার প্রত্যাশা। জি, আসলে শুনছিলেন যে এখানে যারা দর্শক রয়েছে তারা বলছে যে যেন প্রত্যেক বছর এরকম আয়োজন হয়, এবং এই আয়োজনকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল মূলত জামালপুর থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতার সর্বশেষ খবর।